দ্রুত আওয়ামী লীগের কিছু নেতাকে ফাঁসিতে লটকানো হবে। ঠিক এই সময়টিতে মানুষের মুখ দিয়ে অনেকগুলো কথা বের হয়ে গেছে যে ইউনূস ভালো করতে পারবে না, ইউনূস টিকতে পারবে না, এই উপদেষ্টাদের পালাতে হবে, কেউ বলছে পালানোর জায়গা পাবে না। এই কথাগুলো কিন্তু মানুষের মুখে মুখে ফিরছে। এখন এগুলো বন্ধ করবেন আপনি কিভাবে? আবার একইভাবে এই যে বলা হচ্ছে যে আওয়ামী লীগের যে নেতাদেরকে আটক করা হয়েছে, নির্বাচনের আগে তাদেরকে ফাঁসিতে লটকানো হবে। কিভাবে হবে, কি হবে, উই ডোন্ট নো। এটা সম্ভব, আদৌ সম্ভব, আইনগতভাবে সম্ভব কিনা, বিচারকরা কেন এই কাজ করতে যাবেন ইত্যাদি ইত্যাদি, হাইকোর্টে যাবে, বহু বছর লাগবে, মানে এগুলো ডাজ নট ম্যাটার। কিন্তু মানুষের মুখ দিয়ে বের হয়ে গেছে যে নির্বাচনের আগে আওয়ামী লীগের কয়েকজন নেতাকে ফাঁসিতে টানানো হবে, এবং নামও পাবলিকের মুখে মুখে চলে আসছে। সালমানের কথা বলছে, আইনমন্ত্রী আনিসুল হকের কথা বলছে, রাশেদ খান মেননের কথা বলছে, হাসানুল হক ইনুর কথা বলছে, জুনায়েদ আহমেদ পলকের কথা বলছে। কিন্তু কেউ কিন্তু শাহজাহান খান, দীপুমণি, আমির হোসেন আমু, তারাও তো জেলে, তাদের কথা কিন্তু কেউ বলছে না। ওই যে খাদ্যমন্ত্রী কামরুল ছিল, ওনার কথা কিন্তু কেউ বলছে না যে কামরুলকে ফাঁসিতে টানানো হবে। সে তো আইনমন্ত্রী ছিল, সেও তার নেতৃত্বে তো জামাতের লোকজন হয়েছে, কিন্তু তাকে ফাঁসি দেওয়া হবে এই কথা কেউ বলছে না। কিন্তু এই নামগুলো আমি বুঝি না কেন ইন্নু সাহেবের নাম আসছে, কেন পাবলিক ইন্নু সাহেবের নাম বলছে, কেন রাশেদ খান মেনন কি করেছেন? তিনি ভিন্ন একটা দলের মানুষ, তিনি ব্যক্তিগতভাবে দুর্নীতি করেছেন, এটা কিন্তু তিনি তো বিরক্তিকর ছিলেন না, মাঝে মধ্যে অনেক সত্য কথা বলতেন যেটা শেখ হাসিনার বিরুদ্ধে চলে যেত। ফাঁসির লিস্টে কেন তার নাম আসছে আমি বুঝি না, কিন্তু মানুষের মুখে এটা রীতিমতো মশহুর হয়ে গেছে, এবং এটা এতটা ব্যাপকভাবে আলোচিত হচ্ছে যেটি বলার মতো নয়। এমনকি যখন জামাত নেতাদের বিচার চলছিল, তো সেখানে ফাঁসি হবে কি হবে না, কে বাঁচবে কি বাঁচবে না, বা এটা শেষ পর্যন্ত করা হবে কি হবে না, তারপরে জামাত শেষ পর্যন্ত লবিস্ট ফার্ম নিয়োগ করে সফল হবে কি হবে না, এগুলো নিয়ে নানা রকম বিতর্ক ছিল। এমনকি সরকারের মধ্যে দ্বিধা ছিল, দ্বন্দ্ব ছিল, এবং জনগণ আসলে বিশ্বাস করতে পারেনি। যেমন দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসি হবে না বা হওয়া উচিত নয়, এটা নিয়ে সরকারের ভিতরে, আওয়ামী লীগ সরকারের ভিতরে বাইরে দ্বিধা ছিল, দ্বন্দ্ব ছিল, বক্তব্য ছিল, কাউন্টার বক্তব্য ছিল, এরকম নানা বিষয় ছিল। কিন্তু যখন কোনো একটা বিষয় জনগণের মুখে মুখে চলে আসে, তখন আসলে সেই বিষয়গুলো ঘটে। মানুষের মুখে জয়, মানুষের মুখে ক্ষয়, মানুষের মুখে পরাজয়, মানুষের মুখেই বিজয়, এটি প্রকৃতির বিধান। আল্লাহ যখন কোনো কিছু ঘটাতে চান, তখন তিনি মানুষের মুখ দিয়ে, তার বান্দাদের মুখ দিয়ে এই কথাগুলো বলিয়ে ফেলেন। 2 নম্বর হলো যে যখন কোনো একটা ঘটনা ঘটে, প্রকৃতি সিগন্যাল দেয়, নানা রকম সিগন্যাল দেয়, এবং সেই সিগন্যালের বাইরে কখনো কোনো ঘটনা ঘটে না। বসন্তের সময় কোকিল ডাকে, ফুল ফুটে, মৃদুমন্দ বাতাস, ইংরেজিতে যেটিকে বলা হয় ব্রিজ, সেই মৃদুমন্দ বাতাস প্রবাহিত হয়, আপনি বুঝতে পারেন বসন্ত আসছে। শীত যখন আসে, গ্রীষ্ম আসে, আমরা সবাই টের পাই। কিন্তু কালবৈশাখী শুরু হওয়ার আগে কিছু আলামত আপনি বুঝতে পারেন যে কালবৈশাখী হবে। যখন ভূমিকম্প হবে, তখন প্রকৃতির কিছু প্রাণী অস্বাভাবিক অস্থিরতা দেখায়, এবং আপনি বুঝতে পারবেন যে ভূমিকম্প হচ্ছে। যেমন সাপ, 500 মাইল দূরে ভূমিকম্প হবে, সেটা সাপ বুঝতে পারে। এরকম প্রকৃতিতে নানা রকম ঘটনা ঘটে। আল্লাহ ভালো জানেন কি হবে না হবে। মানুষের মুখে জয়, মানুষের মুখে ক্ষয় যদি এটা হয়ে থাকে, তাহলে এই দুর্ঘটনা মানে বাংলাদেশে একটা নতুন, যাকে বলা হয়, অধ্যায় শুরু হবে। দ্বিতীয় যে বিষয়টি বলতে চাই সেটি হলো নির্বাচন। তো এখানে দেখুন, বেশিরভাগ মানুষ বলছে নির্বাচন হবে না, ফেব্রুয়ারিতে তো প্রশ্নই আসে না, এত তাড়াতাড়ি নির্বাচন হবে না, ডক্টর মোহাম্মদ ইউনূস ভালো নির্বাচন করতে পারবেন না, এটা যেভাবে বলা হচ্ছে। আবার সমান্তরালভাবে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, যেভাবে বিএনপি ক্ষমতায় আসবে, বা ফেব্রুয়ারি না হলে নির্বাচন হবে। একটা গ্রুপ বলছে নির্বাচন হবেই না, আবার আর একটা গ্রুপ বলছে নির্বাচন হবে। তাহলে দেখুন, এখানে কিন্তু জনগণের মুখে নির্বাচন নিয়ে একটা ইউনিফাইড
যাকে বলা হয় ডায়ালগ আসেনি। কেউ কিন্তু বলছে না যেমন না দুনিয়া উল্টে গেলে এদেরকে ফাঁসি দেওয়া যাবে না বা ফাঁসি হবে না, এটা অসম্ভব একটা বিষয়, এই কথা কিন্তু কেউ বলছে না। কিন্তু নির্বাচনের ব্যাপারে একটা পক্ষ যেভাবে বলছে আর একটা পক্ষ বিতর্ক করছে। তো যেখানে বিতর্ক আছে সেখানে কিন্তু অস্তিত্ব থাকে, মানে নির্বাচন টুডে অর টুমরো হবে। কিন্তু এক পক্ষ যদি বলতো যে নির্বাচন একেবারে হবেই না এবং সবাই যদি বলতে হবে না, তাহলে সেটা নিয়ে আর একটা ব্যাপার ছিল। কাজেই নির্বাচন প্রসঙ্গটা আছে, কিন্তু যেটা ভয়ানক সেটা হলো এই যে নির্বাচনের আগে আওয়ামী লীগকে ভয় দেখানোর জন্য, আওয়ামী লীগকে নিয়ন্ত্রণ করার জন্য এবং জনগণের মধ্যে আওয়ামী বিদ্বেষ এবং আওয়ামী ভীতি তৈরি করার জন্য আওয়ামী লীগের নেতাদেরকে টার্গেট করে ফাঁসিতে ঝুলানোর যে কথা মানুষের মুখে মুখে ফুটে উঠেছে, এটাই হলো একটা ডেঞ্জারাস লক্ষণ। যারা এই কথাগুলো বলছেন বা যে আমরা কন্টেন্ট তৈরি করছি বা যে বলছি, পত্রপত্রিকা আসছে, তারপরে বিভিন্ন সামাজিক মাধ্যমে অহরহ এই মানুষের কথাবার্তা হচ্ছে, এগুলো কিন্তু অ্যাজ এ হোল লক্ষণ কিন্তু ভালো না। এটা কোনো অবস্থাতেই লক্ষণ ভালো নয়। এর কারণ হলো তাড়াহুড়ো করে যে কোনো জিনিস করা, তারপরে প্রতিহিংসা চরিতার্থ করা এবং টার্গেট করে করে কোনো কাজ করলে যে ভালো হয় না। আয়না ঘরে যাদেরকে ঢুকানো হয়েছে, আপনি চিন্তা করেন, আয়না ঘরে মীর কাসিমের ছেলেকে ঢুকানো হয়েছে, গোলাম আজম সাহেবের ছেলেকে ঢুকানো হয়েছে, সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের ছেলেকে ঢুকানো হয়েছে। এখন তাদের নেতৃত্বে তারা স্বাক্ষর দিচ্ছেন এবং সেখানে ডিজিএফআই এর 5 জন মহাপরিচালক, লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার সহ প্রায় 23 জন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে মামলা। কল্পনা করতে পারেন? খালি একটা ঘরের মধ্যে ঢুকিয়ে তাদেরকে বাঁচিয়ে রেখেছেন আর নির্যাতন করেছেন, গান জোরে জোরে গান বাজিয়েছেন যেন তারা বুঝতে না পারে। তার পরিণতিতে যদি এটা হয় তাহলে খুব তাড়াহুড়ো করে এই যে ইনু সাহেব, মেনন সাহেব, মানে যাদের নাম ফাঁসির তালিকায় এসে যে ভাইব তৈরি করা হয়েছে, এটা হবে কি হবে না আল্লাহ ভালো জানেন। যেহেতু মানুষের মুখে উঠে গেছে এই জন্য আমি খুব আতঙ্কগ্রস্ত। কিন্তু যেটা যদি হয়, এটা যদি হয় আগামীতে এটার যে ইফেক্টটা হবে, সাইড ইফেক্টটা হবে, আফটার ইফেক্টটা হবে, এটা এতটা ভয়াবহ, এতটা ভয়ঙ্কর হবে যেটা পুরো আমাদের সমাজের ভিত্তিমূলকে নাড়িয়ে দেবে। বিএনপির বিরুদ্ধে যে অপপ্রচার কতটা ম্যাটিকুলাসলি ঘটানো হচ্ছে এবং এই দলটি জনগণের মধ্যে এই দলটিকে অজনপ্রিয় করে তোলার জন্য এবং জনগণের মনকে বিষিয়ে তোলার জন্য যে সকল ডিজাইন, মানে ওয়েল ডিজাইন, ওয়েল প্ল্যান্ড এবং প্রফেশনালি যে কাজগুলো করা হচ্ছে, বিএনপির তৃণমূলের অনেকে বুঝতে পারছেন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে না যে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই সকল বিষয়ে ওয়াকিফাল আছেন। আপনারা জামাতের ভূমিধস বিজয় দেখেছেন ডাকসু নির্বাচনে, জাকসু নির্বাচনে, এবং ডাকসু এবং জাকসু নির্বাচনে যা কিছু হচ্ছে এটার একটা এক্সটেনশন ভার্সন পরবর্তী যে নির্বাচনগুলো হবে, পাবলিক বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিশ্ববিদ্যালয়, সব জায়গাতে বিএনপির জন্য দুর্ভোগ এবং জামাতের জয় জয়কার। অনেকে বলার চেষ্টা করছেন যে এই ছাত্র সংসদ নির্বাচনে জামাতের যে বিজয়, এটি জাতীয় নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে না। স্বয়ং তারেক রহমান সাহেব সেটা মনে করেন। উদাহরণ হিসেবে তিনি বলেছেন যে ডাকসুতে সবচেয়ে জনপ্রিয় যিনি ভিপি ছিলেন তিনি হলেন জনাব মাহমুদুর রহমান মান্না। তো মান্না সাহেব দুইবার ভিপি হওয়ার পরও জাতীয় নির্বাচনে তো তিনি কিছুই করতে পারেননি, তার দলও কিছু করতে পারেননি। কিন্তু মূল ব্যাপারটা হলো যে মাহমুদুর রহমান সাহেব প্রথমত
তিনি যে দলটির পক্ষ হয়ে গেছিলেন সেই দলটি খুব ছোট একটা দল ছিল, যেমন ধরুন তখন গণ অধিকার পরিষদের মতো একটা দল ছিল। কিন্তু তিনি যদি আওয়ামী লীগের ভিপি হতেন, বিএনপির ভিপি হতেন, কিংবা ওই সময়টাতে তিনি যদি জাতীয় পার্টির ভিপি হতেন, তাহলে একটা নতুন ইতিহাস তৈরি হয়ে যেত, সম্পূর্ণ নতুন ইতিহাস তৈরি হয়ে যেত। যেভাবে কে ওবায়দুর রহমান, শাহ মুয়াজ্জেম, তোফায়েল আহমেদ তারা একটা ইতিহাস তৈরি করেছেন। এবং শাহ মুয়াজ্জেম সাহেব কথা বাদ দিলাম, তোফায়েল সাহেব যে সময়টাতে ডাকসু ভিপি ছিলেন, তো আওয়ামী লীগের মতো একটা বড় দলের সমর্থন থাকার কারণে তিনি একটা গণ অভ্যুত্থান ঘটিয়ে দিতে পেরেছিলেন। আবার দেখুন, নুরুল হক নুরু ভিপি হয়েছে, কিন্তু তার ওইরকম দল না থাকার কারণে তিনি যদি জামাতের ভিপি হতেন, ওই সময়টাতে আওয়ামী লীগের ভিপি হতেন, এমনকি বিএনপির ভিপি হতেন, তাহলে ওই সময়টাতে আন্দোলনের যে মাঠ ছিল, এই নুরুল হক নুরুকে দিয়েই হয়তো শেখ হাসিনার নির্বাচন, সেই ভিপি নির্বাচিত হওয়ার 1 বছরের মধ্যেই এই বিপ্লবটি ঘটানো সম্ভব ছিল। তো কাজেই এই বছর যারা হয়েছে বা জামাত যে কারণে এবং যেভাবে ছাত্র সংসদগুলোতে জয়লাভ করেছে, এবং এই বিপ্লবের পর যেভাবে পুরো অপরচুনিটি, সুযোগগুলোকে তারা কাজে লাগিয়েছে এবং এখনো লাগিয়ে যাচ্ছে, তাদের সঙ্গে প্রতিযোগিতা করে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এরা রীতিমতো শিশু। জামাতের কাছে শিশু এই কারণ হলো যে জামাত 2012 সন থেকেই তারা এই দাওয়াতি কর্মকাণ্ড, তাবলিগি কর্মকাণ্ড এর মাধ্যমে রাজনৈতিক প্রচারণা চালিয়ে যাচ্ছে। ঠিক একইভাবে সামনে যদি নির্বাচন হয়, জামাত প্রাণান্ত চেষ্টা করছে নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ার জন্য। এর কারণ হলো তারা যে কর্মকাণ্ড করছে, তারা যদি 2 বছর সময় পায়, এখানে আরেকটা জামাতি বিপ্লব, বিএনপির একজন সাধারণ মানের নেতার সঙ্গে দেখা করার জন্য জামাতের আমির শফিক সাহেব তিনি নিজে ছুটে যেতেন। আর এই 1 বছরের মধ্যে সেই একই মানুষ এমন কি হলো যে মার্কিন রাষ্ট্রদূত, চীনের রাষ্ট্রদূত, তারপরে শেষে ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত থেকে শুরু করে তুরস্কের রাষ্ট্রদূত এবং বিশ্বের যে কোনো দেশের মন্ত্রীরা যারা বাংলাদেশ সফর করতে আসছেন, তারা কেন জামাতের আমিরের সঙ্গে তার বাসায় দেখা করতে যাচ্ছেন, জামাতের অফিসে যাচ্ছেন? হোয়াই? রিজনটা কি? মানুষটা কি আছে? ইট মিনস মানে ওই যে গত 12 বছর ধরে জামাত যে কাজগুলো করছে, তারা নিজেদেরকে লো গ্রেড করে রেখেছে। আর এখন জামাত যা করছে সেটা হলো হাই গ্রেড না। তারা এই 12 বছরের যে তাদের যে মেহনত, সেই মেহনতটাকে তারা এখন এনক্যাশমেন্ট করে ফেলেছে। আর এই এনক্যাশমেন্টটা কি ওজন করতে পারছে না বিএনপি। যেটা বলছিলাম, জামাত ডাকসুতে জিতেছে, এটা তাদের মেহনতের ফল। জাকসুতে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জিতেছে, এটা তাদের মেহনত। এখানে মেহনত মানে পরিশ্রম, এখানে বিনিয়োগ, এখানে চেষ্টা, এখানে কৌশল, এখানে অর্থ খরচ, সব মিলিয়ে এই কম্পোজিট সলিউশন তারা করেছে পাইলট প্রকল্প হিসাবে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। কিন্তু তারা কারোর সঙ্গে এখন পর্যন্ত সংঘাতে যায়নি, কিন্তু ওটার জন্য তাদের প্রস্তুতি আছে। মারামারি করবে জামাতের সাথে, ব্যাপক প্রস্তুতি আছে। তারা মারামারি যার সাথে, আমি ইঙ্গিতে বললাম, বোঝার চেষ্টা করুন, জামাতের সঙ্গে যারাই মারামারি করতে আসবে, তারা রাজনৈতিক দল হোক বা রাষ্ট্রের কেউ হোক, পাহাড়ি হোক কিংবা রোহিঙ্গা হোক, জামাতের পুরো প্রস্তুতি আছে। এটাই শুধু আমি বলে রাখলাম, যেটা তাদের প্রতিপক্ষরা বুঝতেই পারছে না এখন। তারা শিশির মনির কি বলল, শিশির মনিকে পদত্যাগ করানো যায় কিনা, সে কেন ঈসার সঙ্গে মুসার সঙ্গে মানে এই যে কথাগুলো বলছে, এগুলো নিয়ে ঠাট্টা করে শিশির, তারা মানে জামাতের যে মূল অ্যাটম বোমা, সেই অ্যাটম বোমার খোঁজ না করে শিশির মনির যদি ধরেন, তাহলে ধরবেন জামাতের এটা বায়ু ত্যাগ। সেই একটু মুচকি হাসি দিয়ে, সালাম দিয়ে, কোরআনের 2টো আয়াত বলে সুন্দর করে বলতেছেন যে আমাদেরকে একটা সুযোগ দেন, দেখেন এখানে চাঁদাবাজি হচ্ছে, এত কিছু পর আমরা করছি না, ইত্যাদি ইত্যাদি। ইটস এ পোলাইট সাবমিশন। ফলে কি হচ্ছে, মাটিটা নরম হয়ে যাচ্ছে। চাষাবাদের জন্য
মাটিটা নরম হয়ে যাচ্ছে, সেই কাজটা জামাত করে যাচ্ছে। এর বাইরে যেটি করছে তাবলিগে, যেটা নিয়ে আজকে এই মুহূর্তে আমি বলবো, সেটা হলো বিএনপির এক লোক খুব আক্ষেপ করে দেখলাম ইন্টারনেটে, সে বলছে যে বিশেষ গ্রুপ তৈরি হয়েছে, তারা দাড়ি মোস নাই, বিএনপির লোক পরিচয় দিচ্ছে 10-12 জন লোক, যেখানে 4-5 জন লোক 10-12 জন লোকের মধ্যে তারা দাঁড়িয়ে যাচ্ছে, বা এই রাজনীতির অবস্থা কি অচেনা জায়গাতে, ধরুন গুলিস্তানে কিংবা ধরুন বসুন্ধরাতে, বা যেখানে পাবলিক প্লেসগুলো হয়, বায়তুল মোকাররমের মসজিদ থেকে নামাজের পরে আপনি দেখবেন প্রতি ওয়াক্তে রেগুলার কতগুলো মুসল্লি বায়তুল মোকাররমে নামাজ পড়ে, নামাজের পরে তারা কতক্ষণ বসে থাকে, তারপরে ওখান থেকে বের হয়, অনেকে 20-25 জন লোক বসে বসে একটু খোশ গল্প করে। বায়তুল মোকাররমে যারা নিয়মিত যান গিয়ে দেখেন, তো ওখানে তারা ঢুকে যাচ্ছে, ঢুকে গিয়ে তারা রাজনীতি নিয়ে আলোচনা করছে, সব জায়গাতে আলোচনা করছে। তো বলছে আপনারা কারা? বলছে আমরা একসময় বিএনপি করতাম, এখন বিএনপি টিএনপি করি না। খুব সুন্দর প্রশ্ন না? একসময় বিএনপি করতাম, এখন আমরা বিএনপি করি না, কেন করেন না? এই যে দেখেন, টেম্পো স্ট্যান্ড দখল করছে, টেলিভিশন দখল করছে, পত্রপত্রিকা দখল করছে, এইভাবে টাকা পাচার করছে, সচিবালয় দখল করছে। এটা সহ্য করা যায়? ভবিষ্যতে পিঠের চামড়া থাকবে? একটা যদি আবার নতুন কোনো সরকার আসে, আর্মি আসে, যে ডলারটা দেবে, এই জন্য আমরা বিএনপি করি না। কি করেন এখন আপনারা তাহলে? আমরা এখন জামাত করি। তো মুহূর্তের মধ্যে দেখেন সেখানে লক্ষ ভোট নষ্ট হয়ে যাচ্ছে, মানুষের মন চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি একটা ছোট্ট উদাহরণ বলি। আমার এলাকাতে একটা ছেলে, আমার এলাকাতে, ও আওয়ামী লীগ করতো, মানে আমার খুব ডেডিকেটেড কর্মী ছিল, ভীষণ রকম ডেডিকেটেড কর্মী ছিল, এবং আমার জন্য জীবন দিতে মানে তার কোনো রকম দ্বিধা ছিল না। তো যখন আমি বিএনপিতে যোগদান করলাম, সেও আমার সঙ্গে বিএনপিতে যোগদান করলো। এরপর আমি যখন এই 2019-20 সন থেকে আমি আমার যারা নেতাকর্মী আছে সবাইকে বলে দিলাম যে বাবারে, আমি আর নির্বাচন করব না, ইলেকশন করব না। আমি এখন যেভাবে এই টকশো করতেছি, সামাজিক মাধ্যমে রাজনৈতিক সচেতনতা সৃষ্টি করছি, কথাবার্তা বলছি, এটাই আমার রাজনীতি। যে যাই মনে করে আমি আসলে ইলেকশন করব না। তো ওই যে ছেলেটি আওয়ামী লীগ করতো, একেবারে প্রথম মানে ডেডিকেটেড আওয়ামী লীগার, সেখান থেকে ডেডিকেটেড বিএনপি আসলো। বিকজ যখনই সে আওয়ামী লীগ ছেড়ে আসছে, তাকে একেবারে সবার সাথে এলাকাতে মানে 20 বছর 30 বছর আওয়ামী লীগ করার পর সেখান থেকে রাতারাতি বিএনপিতে আসা এত সোজা না, কিন্তু সেই ছেলেরা সেই কাজ করছে। তো রিসেন্টলি কয়েকদিন আগে দেখলাম যে সে আমার সঙ্গে দেখা করতে আসছে, মুখে দাড়ি, মাথায় টুপি। তো আমি মনে করলাম যে আমাদের এলাকায় চরমোনাইয়ের বেশ ভক্ত রয়েছেন, অনেক আওয়ামী লীগ লোক, বিএনপির লোক, জামাতের লোক না, বিএনপির লোক, তারপরে আওয়ামী লীগের লোক, তারা এই দলে দলে গিয়ে কয়েকদিন পর চরমোনাইয়ের মুরিদ হয়ে আসে। তারা জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দেয় বা বিএনপিকে ভোট দেয়, কিন্তু স্থানীয় নির্বাচনে তারা হাত পাখাকে ভোট দেয়। এরকম আমার এলাকাতে অন্তত 15-20 হাজার ভোটার আছে, গলাচিপা, 10 মিনাতে, চরমোনাইতে। আমি মনে করলাম ও হয়তো চরমোনাইতে যোগদান দিয়েছে। হঠাৎ জানতে পারলাম সে জামাতে যোগ দিয়েছে, এবং ওখানে জামাতের যে আমির, জেলা আমির, তার সাথে তার খুব সম্পর্ক, এবং ফেসবুকে জামাতের জন্য সে এখন জীবন দিতে রাজি। এটা তো মানে গলাচিপার মতো জায়গাতেই ঘটনা ঘটছে। তো এরকম আমি একটা উদাহরণ দিলাম, লক্ষ লক্ষ ঘটনা ঘটে যাচ্ছে এই বাংলাদেশের 300 সংসদীয় আসনে। আর এরা এই জামাতের পক্ষে যারা লোকজন, তারা নিজেদের পকেটের পয়সা খরচ করে যেভাবে এই তারেক রহমান সাহেবের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে, মির্জা ফখরুলের বিরুদ্ধে, মানে তারা যেভাবে যেখানে প্রয়োজন, ও ভারতের দালাল, ও আমেরিকার দালাল, সে আমেরিকাতে ব্ল্যাক লিস্টেড, কানাডাতে যেতে পারে না, ইত্যাদি ইত্যাদি নানা রকম, মানে 1 to 1 যখন বৈঠক হয়, তখন এখানে কোনো জেনারেল বক্তব্য থাকে না। এখানে টার্গেট করে যে বক্তব্যটা ওই অডিয়েন্স গ্রহণ করে, সেই বক্তব্যগুলো দেওয়ার জন্য জামাত যে কতগুলো টিম তৈরি করেছে,